অতিক্রম করছে ঘূর্ণিঝড় রিমাল। সকাল পর্যন্ত শক্তি ধরে অতিক্রম করবে স্থলভাগ। পরিস্থিতি মোকাবিলায় নানা প্রস্তুতি। ঘূর্ণিঝড়ের প্রভাবে জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত। পটুয়াখালী, সাতক্ষীরা ও ভোলায় 3 জনের মৃত্যু। রাজধানীতে মেট্রো রেল চলাচল বন্ধ। প্রতিদিন যেভাবে যাই সেভাবে আমরা যাব, কিন্তু এখানে হুটহাট করে দেখি যে ট্রেন বন্ধ। এই আকস্মিক এখন এসে ওয়েদার, আমার তো যাওয়ার সুযোগ নাই, এখন খুব ডিফিকাল্ট ব্যাপার। এটা ইনফর্ম করা উচিত ছিল। কৃষি জমি ও জলাশয় দখলে মেতেছে নর্থ সাউথ গ্রুপ। বালু ভরাট করে প্লট বিক্রি। বিশেষ বাহিনীর ভয়ে প্রতিবাদের সাহস পান না এলাকাবাসী। অর্থ সংকটের মধ্যেই ডিসি ইউএনওদের জন্য কেনা হচ্ছে বিলাসবহুল গাড়ি। খরচ 381 কোটি টাকার বেশি। সরকারকে মিতব্যয়ী হওয়ার পরামর্শ। এবং একের পর এক বেরিয়ে আসছে বেনজিরের সম্পদ। 119 স্থাবর ও স্থাবর সম্পদ জব্দের নির্দেশ আদালতে। ক্রোক প্রক্রিয়া শুরু করেছে দুদক। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি লিনিয়া ফ্রজ। শক্তি ধরে রেখে ধীর গতিতে উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় রিমাল, যা লন্ডভন্ড করে দিচ্ছে মোংলা, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী সহ বেশ কয়েকটি উপকূলীয় জেলা। আরও কিছু সময় এ তাণ্ডব চলবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর উপকূলবাসীর সুরক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী। ফজলে আদিত্যকে সঙ্গে নিয়ে এম এ আজিমের রিপোর্ট। রোববার সন্ধ্যার পর বৃষ্টি, প্রবল বাতাস আর জলোচ্ছ্বাস নিয়ে উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রিমাল, যার তাণ্ডবে উপড়ে পড়ে গাছ, বাঁধ ভেঙে ভাসিয়ে নেয় ঘরবাড়ি, ফসলের ক্ষেত, মাছের ঘে। আবহাওয়া অধিদপ্তর বলছে, স্থলভাগ অতিক্রম করলেও দুর্বল হচ্ছে না ঘূর্ণিঝড়টি। স্থল নিম্নচাপ আকারে বিস্তৃত হবে দেশের উত্তরাঞ্চল পর্যন্ত। এই রিমাল এখন পর্যন্ত কালকে সকাল নাগাদ পর্যন্ত শক্তিমাত্রা অক্ষুণ্ণ রেখে সে তার জার্নি সমাপন করবে বলে আমরা আশঙ্কা করছি। ঝড় থেমে গেলেও সোমবার দিনভর সারা দেশে দমকা হাওয়া আর বৃষ্টির আভাস দিয়েছেন তারা। যে সাথে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া থাকবে এবং ভারী বৃষ্টিপাত থাকবে এবং আগামীকাল সারা দেশেই প্রায় থেমে থেমে বৃষ্টি হবে। কোথাও কোথাও দমকা বাতাস বা ঝোড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে। এদিকে ঘূর্ণিঝড় মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতির কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। মালামালগুলি যেগুলি আমাদের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজন হবে, যেগুলো আমরা ইতিমধ্যে তাদেরকে পৌঁছে দিয়েছি এবং বাড়তি কি লাগে এই জন্য আমরা প্রতিনিয়ত আমাদের আপনাদের দুর্যোগ মন্ত্রণালয়, সচিবালয়, আমাদের সচিবের নেতৃত্বে কাজ করতেছে। ঘূর্ণিঝড় রিমালের বডি মুভমেন্ট গতি ঘন্টায় 18 কিলোমিটার, যার বাতাসের গতিবেগ ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। প্রবল ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বিধ্বস্ত হয়েছে উপকূলের ঘরবাড়ি, উপড়ে গেছে গাছপালা। প্রবল বৃষ্টির জোয়ারের পানি ও জলোচ্ছ্বাসে প্লাবিত উপকূলীয় এলাকা, পানিবন্দী কয়েক হাজার মানুষ। এদিকে ঘূর্ণিঝড়ে পটুয়াখালীর, সাতক্ষীরা ও ভোলায় 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সহকর্মীদের পাঠানো তথ্য চিত্র আরও জানাচ্ছেন আপন অপু। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে আতঙ্ক আর উৎকণ্ঠায় নির্ঘুম রাত কেটেছে বাগেরহাটবাসীর। রাতভর বৃষ্টি ও ঝড়ে 3 থেকে 6 ফুট পর্যন্ত পানি বেড়েছে বাগেরহাটের নদ নদীতে। বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী রয়েছে কয়েক হাজার পরিবার। তলিয়ে গেছে মাছের খামারও। প্রচণ্ড ঝড়ে অসংখ্য গাছপালা উপড়ে গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন এই জেলার বাসিন্দারা। তবে এখন পর্যন্ত জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ। কিন্তু এরকম যে ঝড় হবে তা আমরা তো বুঝতে পারি নাই। রাত 3:30টার সময় হঠাৎ করে আমাদের ঘিরে যে পানি, ঘরে পানি, আমাদের গাড়ি সব ভিজে, মোটর সব জ্বলে গেছে, চার্জারগুলো সব নষ্ট হয়ে গেছে। হঠাৎ করে আমাকে ঘর ঠেকাবো না আমাকে গাড়ি ঠেকাবো, মানে কি অবস্থা সে আমরা কি বলবো। তীব্র জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে খুলনার কয়রা ও দাকপ উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন। সকাল পর্যন্ত 65 মিলিমিটার বৃষ্টিতে নগরীর নিম্নাঞ্চলও প্লাবিত। তবে কোথাও কোনো হতাহতের খবর মেলেনি। সাতক্ষীরায় রাতভর বৃষ্টিতে চরম আতঙ্ক আর উৎকণ্ঠায় রাত কেটেছে মানুষের। রাতভর রিমালের দাপটের পর এখনও চলছে বৃষ্টি, বইছে ঝোড়ো হাওয়া। ভোলার লালমোহনে ঘর ভেঙে পড়ে মনেজা খাতুন নামে 50 বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এছাড়া জোয়ারের পানিতে মনপুরা, দৌলত খান, চরফ্যাশন ও ভোলা সদরের অন্তত 25 গ্রাম প্লাবিত। মনপুরায় ভেঙেছে বেড়িবাঁধ। বিভিন্ন এলাকায় বিধ্বস্ত হয়েছে 25 থেকে 30টি ঘরবাড়ি। এদিকে রোববার পটুয়াখালীতে পানির স্রোতে ভেসে গিয়ে একজনের এবং সাতক্ষীরায় আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।
দর্শক, ঘূর্ণিঝড় রেমালের সবশেষ অবস্থা জানাতে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, ঘূর্ণিঝড় রেমাল তো উপকূল অতিক্রম করেছে, এর প্রভাব কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। অসংখ্য ধন্যবাদ। আমরা কুয়াকাটা সমুদ্র সৈকতে রয়েছি। গতকাল সন্ধ্যা থেকে এখানে অবস্থান করছি। গতকাল রাত অর্থাৎ 15 ঘন্টা ধরে ঘূর্ণিঝড় রিমালের যে ভয়াবহতা সেটি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করেছি, কতটা ভয়ঙ্করভাবে এখানকার সাধারণ মানুষ যে বিষয়টি বলছেন যে গত 15 বছরে আসলে এই ধরনের ভয়াবহ ঘূর্ণিঝড় কিন্তু তারা দেখেননি। অর্থাৎ সিডর চলে যাওয়ার পরে বাংলাদেশের উপর দিয়ে এটি আসলে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ একটি ঘূর্ণিঝড়, এবং তার যে বাতাস এবং ঘূর্ণিঝড়ের যে ভয়ঙ্কর রূপ সেটি তারা এতটা দেখেননি। গত 15 বছর অর্থাৎ স্মরণকালের সবচেয়ে বড় এবং ভয়াবহ একটি ঘূর্ণিঝড়, এবং দীর্ঘ সময় ধরে স্থায়ী হওয়া ঘূর্ণিঝড় রিমাল সেটি এখনো অব্যাহতভাবে তার প্রভাব রয়েছে। দক্ষিণ উপকূলের সাধারণ মানুষ, ঘরবাড়ি, ফসলি ক্ষেত সব কিছু লণ্ডভণ্ড করে দিয়ে এখনো কিন্তু প্রভাব অতিবাহিত হচ্ছে এবং এর প্রভাব এখনো রয়ে গেছে। আপনি লক্ষ্য করছেন সাগর কতটা উত্তাল এবং ভয়াবহ রূপ ধারণ করা সাগর এখনো অব্যাহতভাবে তার ঢেউ আসতে করছে। হিমালয়ের যে প্রচণ্ড দমকা এবং ঝড়ো হাওয়া সেটি আসতে করছে সমুদ্র উপকূলে। সাধারণ মানুষ তারা এখন আসলে যেভাবে পারছেন তাদের ঘর বাড়ি সব কিছু উদ্ধার করার চেষ্টা করছেন, এবং স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তারা আসলে চেষ্টা করে যাচ্ছেন একের পর এক। আপনি জানেন সারা রাত আসলে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে তাণ্ডব চালিয়ে গেছে রিমাল, এবং রিমাল কিন্তু আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে এটি বাংলাদেশ উপকূল অতিক্রম করে গেছে, কিন্তু এখনো এর যে ভয়াবহ তীব্রতা সেটি আসলে বলা খুবই মুশকিল যে এর যে ভয়াবহ এটি এখনো অব্যাহত বাংলাদেশের উপর দিয়ে চলে গেছে সেটি আসলে বলা মুশকিল, কারণ তার ভয়াবহ এবং তীব্রতা এখনো একই রূপে অব্যাহতভাবে বয়ে যাচ্ছে বাংলাদেশের দক্ষিণ উপকূল। আপনি জানেন পায়রা সমুদ্র বন্দর, মংলা সমুদ্র বন্দর, একই সঙ্গে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে শুরু করে বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা দক্ষিণের এসব জেলাগুলির উপর দিয়ে খুব ভয়াবহভাবে আসতে পড়ে এবং প্রবাহিত করে যাচ্ছে এই বাতাসের প্রধান। গতকাল রাতে যেটি আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে প্রায় 100 কিলোমিটার গতিবেগ নিয়ে ঘূর্ণিঝড় রিমাল কিন্তু অতিবাহিত হয়ে যাচ্ছে। ঠিক এখনো এর ধারাবাহিকতা কিন্তু অব্যাহত রয়েছে। আপনি লক্ষ্য বুঝতেই পারছেন আসলে কতটা ভয়াবহভাবে ঘূর্ণিঝড় রিমালের যে ভয়াবহতা, যে গাছপালা রয়েছে অসংখ্য গাছপালা নষ্ট করেছে, বনায়ন উজাড় করেছে, এই ধরনের ভয়ঙ্কর ক্ষতি সাধন করে এটি এখনো অব্যাহতভাবে হয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় রিমালের যে তাণ্ডব এবং ভয়াবহতা এবং সাগরের যে ভয়ঙ্কর রূপ সেটি কিন্তু এখনো অব্যাহত রয়েছে। গাছপালাগুলোর যে পরিস্থিতি, ফসলি ক্ষেত কিন্তু নষ্ট হয়ে গেছে সাধারণ মানুষের, এবং অনেক ঘর বাড়ি তলিয়ে নিয়ে গেছে, সেই সঙ্গে লণ্ডভণ্ড করে দিয়ে গেছে সাধারণ মানুষের যেসব কাঁচা আদা পাকা ঘর বাড়িগুলো রয়েছে, দোকানপাটগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত করেছে। আপনি দেখলে আসলে বুঝতে পারবেন মানুষের দিনের চালা থেকে ছাউনি সব কিছু উড়িয়ে নিয়ে লণ্ডভণ্ড করে দিয়ে গেছে। মানুষের জনজীবন সর্বশান্ত করে দিয়ে গেছে সাধারণ মানুষের জনজীবন, এবং উৎসব মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষ যারা এখানকার স্থানীয় বাসিন্দা সকলেই কিন্তু এখানে আসছেন, এবং আমরা সাধারণ মানুষের সঙ্গে একটু কথা বলতে চাই। কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে একটু যদি বলেন যে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে আপনাদের এই এলাকার মানুষ বা বাসিন্দারা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে? আমাদের এলাকা, আমাদের এই ওয়ার্ড হইলে যাইয়া 8 নং ওয়ার্ড, পাঁচুপাড়া 8 নং ওয়ার্ড, খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছ করিয়া তারপরে হইলে যাইয়া কারেন্টের যে খাম্বার তার ওইয়ের উপরে গাছ পথে অনেক, আবার ঘর দুয়ার অনেক আর কি ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনার হইলে যাইয়া ঘর বাড়ি উড়েই লই গেছে অনেক। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে বুঝতেই পারছি যে মানুষের যে মানুষকে আসলে সর্বশান্ত করে দিয়ে গেছে ঘূর্ণিঝড় রিমাল, এটি কিন্তু এখনো যায়নি, তার প্রভাব কিন্তু অব্যাহত রয়েছে, এবং প্রচণ্ড বৃষ্টিপাত এবং বাতাসের গতিবেগের কারণে মানুষের যে উদ্ধার তৎপরতা সেটি অব্যাহত রাখাও কিন্তু খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সব কিছু মিলিয়ে আসলে খুবই ভয়ঙ্কর এবং ভয়াবহ একটি রূপ ধারণ করেছে ঘূর্ণিঝড় রিমালের যে ভয়াবহতা, এবং এটি আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এটি এখন পশ্চিম বঙ্গোপসাগর হয়ে কলকাতার উপর দিয়ে এটি আসতে পড়ে এবং সেটি বয়ে সামনের দিকে ধাবিত হচ্ছে, কিন্তু বাংলাদেশ অতিক্রম করার কথা বলা হলেও এর ভয়াবহতা এবং প্রভাব কোনোভাবেই কিন্তু কমেনি। ভয়ঙ্কর এখন উত্তাল অবস্থায় রয়েছে দক্ষিণ
উপকূলের সাগর এবং একই সঙ্গে আসলে তীব্র বাতাসের গতিবেগ সব কিছুই কিন্তু অব্যাহত রয়েছে এবং সেটি আরও কত ঘন্টা স্থায়ী হবে তারও কিন্তু জানা নেই এটি, কারণ আপনি জানেন যে একটি ঘূর্ণিঝড় আসলে সেটি কত ঘন্টা স্থায়ী হয় সেটি আসলে অনুমান করে বলা খুব কষ্টসাধ্য একটি বিষয়। তো সব কিছু মিলিয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করা ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশ দিয়ে চলে গেলেও এখন কিন্তু তার একই ভয়ঙ্কর তাণ্ডব এবং ভয়াবহতা অব্যাহত রয়েছে বাংলাদেশের দক্ষিণ উপকূল। আমি যে কুয়াকাটা সমুদ্র সৈকত রয়েছি গতকাল রাত থেকে প্রায় 15 ঘন্টা ধরে আমি নিজে লক্ষ্য করছি সেটি এখন অব্যাহত রয়েছে। আরও কত ঘন্টা চলবে সেটি কিন্তু এখনো ধারণা করে বলা খুবই মুশকিল। এই ছিল আমার কাছে এখান থেকে কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকার সবশেষ চিত্র। আমরা নিশ্চয়ই লিনিয়া পরবর্তী সংবাদে আরও ঘূর্ণিঝড় রিমালের যে ভয়ঙ্কর রূপ সেটি হয়তো আমরা আবারও দেখাতে পারবো, আরও সর্বশেষ নতুন নতুন তথ্য দিয়ে আপনারা আমাদের দর্শকদের দেখাতে পারবো। এই ছিল আমার কাছে সবশেষ পরিস্থিতি। ফখরুল, আসলে আমরা দেখতে পেলাম যে খুবই ভয়াবহ অবস্থা, আর আপনার জন্য এটাই আসলে আমরা কামনা করি আপনি সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন, নিরাপদে থাকুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন। আমরা আবারও যুক্ত হব পরবর্তী সংবাদে আপনার সঙ্গে। এবারে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কাছে সুমন। সুমন, ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা কেটেছে আর ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা? যেভাবে বলছিলেন এখানে কিন্তু আসলে ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটি কিন্তু এখনো কাটেনি। আপনাকে বলে রাখা দরকার যে আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানাচ্ছে এই যে ঝড় এবং বৃষ্টি গতকাল থেকে শুরু হয়েছে এটি দীর্ঘ সময় ধরে চলছে। এটি অনেক দিন পর এই ধরনের একটি দুর্যোগ যেটি এত দীর্ঘস্থায়ী সময় নিয়েছে। আপনাকে বলে রাখা দরকার যে এই দুর্যোগ কিন্তু গতকাল থেকে শুরু হয়েছে এবং এখনো চলছে। মানুষ আশ্রয়ের জন্য এতটুকু জায়গা খুঁজতে যেয়ে কিন্তু মানুষ প্রাণ হারাচ্ছে এই সাতক্ষীরায়। এখনো পর্যন্ত কিন্তু আমরা হিসাব এবং এলাকায় কাঁচা ঘরবাড়ি কিন্তু ধসে পড়ছে, কিন্তু এই যে বৃষ্টি এবং ঝড়ের কারণে আমরা গন্তব্যে পৌঁছতে ব্যর্থ হচ্ছে এবং যারা উদ্ধারের কাজে তারাও কিন্তু আসলে সেখানে কিন্তু পৌঁছতে পারছে না, যে কারণে প্রশাসন এখনো পর্যন্ত সঠিক সংখ্যাটিও কিন্তু এখনো আমাদেরকে জানাতে সক্ষম হয়নি। আমরা দেখছি এই দুর্যোগ আরো স্থায়ী রূপ নিতে যাচ্ছে। 1টা-2টা পর্যন্ত এই জোয়ার যে এখন যেহেতু ভরা কাটাল মৌসুম এবং জোয়ার যতদূর যাবে ততদূর কিন্তু আসলে বিপদটি থেকে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ছিল সর্বশেষ সাতক্ষীরার। সুমন, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুমন। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে প্রবল ঝড় বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরী। দুর্ভোগে পড়েছে নগরবাসী। সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনি জানাবেন জলাবদ্ধতার বর্তমান পরিস্থিতি সম্পর্কে। আপনি যেমনটা বলছেন, চট্টগ্রামে সকাল 6টা থেকে যে 132 মিলিমিটার বৃষ্টি হয়েছিল 3 ঘন্টা, সেটি রেকর্ড করা হয়েছিল পতঙ্গা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। বলা হয়েছে সকাল 6টা থেকে যে ঘূর্ণিঝড় রিমাল সেটির প্রভাবে যে বৃষ্টি হয় সেই বৃষ্টিতে চট্টগ্রামে যে নগরীর যেসব নিচু এলাকা রয়েছে সেগুলো আসলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কারণ আমরা এখন রয়েছি নগরীর ওয়াসার মোড় এলাকায়। এখানে একটু আগে আসলে প্রায় হাঁটু সমান পানি ছিল। আমরা সড়কে রয়েছে, হাঁটু সমান পানি ছিল। পানি যখন একটু বৃষ্টি কমতির দিকে তারপর থেকে পানি আসলে নেমে তার নালার মাধ্যমে চলে যাচ্ছে। তবে চট্টগ্রামে যেসব নিচু এলাকা রয়েছে, বিভিন্ন নিচু এলাকা বিশেষ করে মুরাদপুর, 2 নম্বর গেট, আগ্রাবাদ, হালিশহর, চকবাজার সহ অন্যান্য যেসব নিচু এলাকা রয়েছে সব নিচু এলাকায় আসলে পানিতে প্রায় তলিয়ে গেছে। কারণ বিভিন্ন জায়গায় হাঁটু সমান পানি জমেছে এবং এতে করে ভোগান্তি বেড়েছে চরম আকারে। কারণ হচ্ছে যে সকালবেলা ঘুম থেকে উঠে আসলে যারা অফিসগামী থেকে শুরু করে স্টুডেন্ট যারা রয়েছে সবাই আসলে ভোগান্তির মধ্যে পড়ছেন। কারণ হচ্ছে যে এই বৃষ্টির কারণে ঘূর্ণিঝড় যে রিমাল, সেই রিমালের যে বৃষ্টি সেই বৃষ্টির প্রভাবে গতকাল রাতেই মূলত বৃষ্টি শুরু হয়। গতকাল রাতে 1-2 ঘন্টা ভারী বৃষ্টি হওয়ার পরে আসলে আজ সকাল 6টা থেকে চট্টগ্রামে বৃষ্টি শুরু হয়। আমরা একটি খবর পেয়েছি আসলে চট্টগ্রামের একটি নগরীর একটি জায়গায় একজন দিন মজুর সম্ভবত সেটি পাহাড়ের সীমানা প্রাচীর ধসে মৃত্যুবরণ করেছেন বলে আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত নগরীর যেসব নিচু এলাকা রয়েছে সবগুলো নিচু এলাকা আসলে পানিতে প্রায় তলিয়ে গেছে। আর পাশাপাশি বিভিন্ন বাসা বাড়িতেও পানি প্রবেশ করেছে। কারণ আমরা দেখেছি দেওয়ানার থেকে শুরু করে আগ্রাবাদ, চমুনি থেকে শুরু করে কয়েকটি এলাকা ইতিমধ্যে বসত বাড়িতেও পানি প্রবেশ করেছে। এতে করে আসলে যারা নগরবাসী রয়েছেন তাদের মধ্যে ভোগান্তি চরম আকার ধারণ করছে। এখন বৃষ্টি
চট্টগ্রামে এখন বৃষ্টি আসলে গুড়ি গুড়ি পড়ছে, কিন্তু ভারী বৃষ্টি একটু পর পরে শুরু হয়। সে ভারী বৃষ্টির কারণে আসলে চট্টগ্রামে পাহাড় ধসের এটা সম্ভাবনা রয়েছে, কারণ গতকাল রাতে প্রায় রাত 12টা থেকে 2টা পর্যন্ত চট্টগ্রামের ঝুঁকিপূর্ণ যতগুলো পাহাড় রয়েছে সব। নাজিম, ধন্যবাদ। চট্টগ্রাম জলাবদ্ধতার পর বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নাজিম। উপকূলে রাতভর তাণ্ডব চালিয়ে সামনে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় রিমাল। সবশেষ পরিস্থিতি জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, উপকূলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এই ঘূর্ণিঝড় রিমেলের কারণে? এখন কি পরিস্থিতি দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আমি একটু জানিয়ে রাখি যে ঘূর্ণিঝড় রেমালের যে প্রভাব সেটা কিন্তু এখনো চলছে। খুলনা শহর এবং উপজেলা পর্যায়ে কিন্তু প্রচণ্ড পরিমাণ বাতাস এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আমি আপনাদের দর্শকদের একটু জানাতে চাই যে গতকাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত কিন্তু বৃষ্টি পড়েছে এবং বিশেষ করে রাত 9টার পর থেকে ঝোড়ো হাওয়া যেটা গভীর রাত পর্যন্ত চলেছে এবং এই ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির কারণে উপজেলা পর্যায়ে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কয়রা উপজেলার 3টি বেড়িবাঁধ ভেঙে কিন্তু গ্রাম প্লাবিত হয়েছে, মৎস্যকের প্লাবিত হয়েছে। পাশাপাশি দাকব উপজেলার কিন্তু একটি বেড়িবাঁধ ভেঙেও গ্রাম প্লাবিত হয়েছে। আমরা যেটা জানতে পেরেছি যে কয়রা, দাকব এবং পাইকগাছা উপজেলায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসন এই যে ক্ষতিগ্রস্ত তালিকা করছে। এখন পর্যন্ত খুলনার রিমালের কারণে কোনো আহত বা নিহতর সংবাদ আমরা পাইনি। তবে আমি একটু আপনাকে জানিয়ে রাখতে চাই যে সারা রাত বৃষ্টি এবং ঝড়ের কারণে কিন্তু ঘর বাড়ি ভেঙে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। বিশেষ করে শহরে কিন্তু রাস্তাঘাটে পানি উঠে গিয়েছে, দোকানপাট, সাইনবোর্ড সব ভেঙে গিয়েছে, গাছপালা ভেঙে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে গিয়েছে। কয়রা উপজেলার কিন্তু দুর্গম কিছু এলাকায় একদম চলাচলের অনুপযোগী হয়ে গেছে রাস্তা ভেঙে যাওয়ার কারণে এবং বৃষ্টির কারণে যেই রাস্তাগুলোতে আসলে মাটি ছিল সেখানে আসলে চলাচল করা যাচ্ছে না। পাশাপাশি আমি দর্শক আপনাদেরকে একটু বোঝাতে চাই যে এখনো আপনারা দেখতে পাচ্ছেন যে খুলনায় নদীতে কিন্তু এখনো একটু উত্তাল অবস্থান আছে এবং ঢেউয়ের পরিমাণ কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি ঝড়ো বাতাস। আমি একটু কথা বলবো একজন ট্রলার চালকের সাথে যে কালকে রাত্রে কিন্তু এখানে ট্রলার চালিয়েছে। আমি আপনার কাছে একটু জানতে চাইবো আপনার অনুভূতি কি, কালকে কেমন ঝড় হয়েছিল এবং কি করেছেন একটু বলবেন। কালকে রাত্রে মেলা ঝড় হয়েছিল, অনেক ঢেউ ছিল, বাতাস মেলা, তারপরে মনে করেন বৃষ্টি যেরকম সেরকম বাতাস, প্রচুর বাতাস ছিল আর পানি ছিল ভরা, একদম নদী মনে করেন আগামরা সব ভরা ছিল। রাতের বেলা লোকজন ছিল কিনা বা বাতাস এবং নদীর উত্তাল ছিল কিনা একটু বলবেন। লোক কম ছিল কিন্তু বাতাস ছিল, ঝড় মেলা হচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু এই নদীতে কিন্তু মানুষ ঝুঁকি নিয়ে ট্রলার চলাচল করছে এবং এরা আসলে নিত্য প্রয়োজনীয় কাজের জন্যই আসলে নদী পার হচ্ছে। আমার কাছে রিমেলের বিষয় এটা ছিল সর্বশেষ তথ্য। পরবর্তীতে আপডেট জানাবো। রকি, আমরাও কামনা করি আপনি নিরাপদে থাকুন, সুস্থ থাকুন এবং আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। বৈরী আবহাওয়ার কারণে রাজধানীর উত্তরা মতিঝিল রুটে মেট্রো রেল চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সকাল থেকে চলাচল করছে না মেট্রো রেল। এর আগে গেল শনিবার সন্ধ্যা 7টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে 1 ঘন্টা পর চলাচল শুরু হয়। দিনের প্রথম ট্রেন উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশনের উদ্দেশ্যে সকাল 7টা10 ছাড়ে এবং মতিঝিল স্টেশন থেকে সকাল 7:30টায় উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়। বৈরী আবহাওয়ার কারণে সকাল থেকে রাজধানীতে বন্ধ রয়েছে মেট্রো রেল। এতে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষেরা। এ নিয়ে আরও জানাতে ফার্মগেট স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন নিশাদ। স্টেশনে কি যাত্রীরা এসেছেন কিনা এ বিষয়ে জানাবেন, আর কখন থেকে মেট্রো রেল চলাচল শুরু হবে কিছু জানতে পেরেছেন কিনা? লেনিয়া, ধন্যবাদ আপনাকে। আসলে ঘূর্ণিঝড় রেমালের যে প্রভাব, সে প্রভাব কিন্তু রাজধানীতে যেমন যাত্রাপথে পড়েছে, ঠিক একই সাথে কিন্তু মেট্রো রেলেও এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়েছে। তো আমরা এই মুহূর্তে আছি রাজধানীর ফার্মগেট মেট্রো রেল স্টেশনে এবং সেখানেও আমরা দেখেছি আসলে সাধারণ মানুষেরও কিছু ভোগান্তি এখানে লক্ষ্য করা যাচ্ছে। যারা টিকিটের জন্য সে সকাল থেকে কিন্তু মেট্রো রেলের ট্রেন চলাচল বন্ধ এবং এর প্রেক্ষিতে সাধারণ যে যাত্রী তারা কিন্তু সেই বিষয়টি আসলে আগে থেকে জানে না, অর্থাৎ মেট্রো রেল থেকে কিন্তু কোনো ধরনের
ধরনের কোনো ঘোষণা দেওয়া হয়নি, যার কারণে সাধারণ যাত্রীরা তারা কিন্তু মেট্রো রেলে চলাচলের জন্য যেহেতু আজকে সোমবার একেবারেই অফিস সময় মানুষ এই মেট্রো রেলে যাতায়াত করে, সেই অফিস সময় কিন্তু মানুষ যখন মেট্রো রেল স্টেশনে আসে এবং পরবর্তী যখন মেট্রো রেল না চলাচল করে সেক্ষেত্রে কিন্তু তাদের ভোগান্তিটা বেড়ে যায়। তো আমরা এই মুহূর্তে ফার্মগেট স্টেশনে এসে এখানকার যারা দায়িত্বরত রয়েছেন তাদের থেকে আমরা খোঁজখবর নিয়েছি আসলে কখন নাগাদ মেট্রো রেল চালু হতে পারে। তো তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে, এখানে একেবারে উত্তরা থেকে যে মতিঝিলগামী সেই মতিঝিলগামী ট্রেনগুলো কিন্তু তারা ছেড়ে দিয়েছে বলেছে, আমাদেরকে একটু আগে জানানো হয়েছে। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি এখানে যে উত্তরা থেকে যে মতিঝিল সেখানে একটি ট্রেন চলাচল করেছে, এটি যাতায়াত করেছে এবং এর বাইরে যারা অন্যান্য যাত্রী যারা আছে, বিশেষ করে ফার্মগেট থেকে উত্তরার দিকে যে যাত্রীগুলো যাবে তারা কিন্তু এখন আপাতত কোনো টিকিট পাচ্ছে না এবং পরবর্তীতে যখন মতিঝিল হয়ে যখন উত্তরার দিকে ট্রেন যাবে তখন কিন্তু তারা চলাচল করতে পারবে। তো কি এতক্ষণ ধরে আসলে টিকিট বন্ধ ছিল, টিকিট দেওয়া বন্ধ ছিল, তো কিছুক্ষণ আগেও টিকিট যে প্রদান সেটা কিন্তু চালু করে দেওয়া হয়েছে এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে প্রথম যে ট্রেনটি সেটি কিন্তু এখন যেটি মতিঝিল গিয়েছে এবং সেটি কিন্তু মতিঝিল হয়ে উত্তরার দিকে কিন্তু যাবে। তো সব কিছু মিলিয়ে এখনও যে ঘূর্ণিঝড়ের যে প্রভাব, সেই প্রভাবে রাজধানীতে বিভিন্ন স্থানে বৃষ্টির যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু নগরবাসীর ভোগান্তি যেমন একদিকে বেড়েছে, সেক্ষেত্রে কিন্তু যাতায়াতও এই ধরনের ভোগান্তি আর কয়েক গুণ বেড়েছে, যেটি গণপরিবহন থেকে শুরু করে মেট্রো রেল ভোগান্তির চিত্র ফুটে উঠেছে। তো লেনিয়া, এই ছিল ফার্মগেট মেট্রো রেল স্টেশন থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। দর্শক, ফার্মগেট স্টেশন থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সাদাত নিশাত। সংবাদ সকালে আরো থাকছে। জমে উঠেছে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা, গণসংযোগ ও উত্থান বৈঠকে ব্যস্ত প্রার্থীরা, প্রতিশ্রুতিতে বিশ্বাস নেই ভোটারের। দেশের চলমান আর্থিক সংকটের মধ্যেই জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জন্য প্রায় ৩৮১,৫৮,০০,০০০ টাকায় ২৬১ নতুন জিপ গাড়ি কেনা হচ্ছে। গত ১৫ মে বেশ গোপনীয়তার সঙ্গে এজেন্ডাভুক্ত না করে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে উপস্থাপন করা হয় যানবাহন অধিদপ্তরের গাড়ি কেনা চাহিদাপত্র। সেখানে অনুমোদন পাওয়ার পর মেলে প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদন। বিস্তারিত আমেনা প্রণামের প্রতিবেদন। করোনা মহামারী, ইউক্রেন রাশিয়া যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের জেরে অর্থনৈতিক মন্দার ঢেউ বইছে দেশে। ব্যাংকের নাজুক দশা, রিজার্ভ কমার সঙ্গে আছে চরম ডলার সংকটও। মোটামুটি স্পষ্ট, আসছে বাজেট হবে সংকোচনমূলক, কিন্তু এরই মধ্যে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জন্য কেনা হচ্ছে বিলাসবহুল ২৬১টি গাড়ি। এর মধ্যে ডিসিদের জন্য ৬১ আর ইউএনওদের জন্য ২০০টি গাড়ি বরাদ্দ করা হয়েছে। প্রতিটি জিপের দাম ধরা হয়েছে ১,৪৫,০০,০০০ টাকা। এর জন্য মন্ত্রণালয় বরাদ্দ দিচ্ছে ৩৮১ কোটি টাকা। গেল বছরের নভেম্বরে এ গাড়ি কেনার বিষয়টি অনুমোদন না করে ফিরিয়ে দেওয়া হয় প্রধানমন্ত্রী কার্যালয় থেকে। এরপর ১৫ মে বেশ গোপনীয়তার সঙ্গে এজেন্ডাভুক্ত না করে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে উপস্থাপন করা হয় প্রস্তাবনা। সেখানে অনুমোদন পাওয়ার পর মেলে প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদন। মিৎসুবিশি পাজেরো স্পোর্ট কিউএক্স জিপের ৪৬১টি গাড়ি ক্রয়ের সরকারের কাছে ৬৭২,৩৪,০০,০০০ টাকা চাওয়া হলেও মন্ত্রণালয় বরাদ্দ দিচ্ছে প্রায় অর্ধেক পরিমাণ টাকা। পরিকল্পনা মন্ত্রী বলছেন, অযথা দামি গাড়ি কেনা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হবে। একজন জেলা প্রশাসকের নাম যেহেতু বললেন এখানে পদবি দিয়ে, তাদেরও ঘোরাফেরা দরকার আছে। কাদেরকে দিচ্ছে, কি গাড়ি দিচ্ছে, এগুলো নিউজ করেন। যার অলরেডি গাড়ি আছে তাদেরকে সরকার দিচ্ছে কিনা থাকলে নিউজ করেন, এবং পদমর্যাদা অনুযায়ী যদি তাকে মার্সিডিজ বেঞ্জ দিয়ে দেয়, পোর্শ দিয়ে দেয়, সেগুলো পড়েন। কাজের গাড়ি যদি দেয়, এগুলো নিয়ে আমি তো মনে করি আপত্তির কিছু নাই। অর্থনৈতিক সংকটের এই সময়ে সরকারকে মিতব্যয়ী হওয়ার পরামর্শ এই অর্থনীতিবিদের। প্রশাসনের ব্যয় কমানো, প্রয়োজন হলে প্রশাসনের নতুন রিক্রুটমেন্ট বন্ধ করা যথেষ্ট প্রশাসনের ব্যক্তি, আর এদের ডিসিদের পেছনে, ইউএনের পেছনে এই সমস্ত নতুন গাড়ি কেনার কোনো দরকার নাই। আমার মনে হয় যা আছে এটা চলুক। এই যদি সে কৃচ্ছতা সাধন না করে ডিফিকাল্ট হবে, কারণ এইটার বোঝাটা, করের বোঝা সাধারণ মানুষের উপরে গিয়ে পড়বে। বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতি নাজুক থাকায় সরকারকে ব্যয় কমানোর পরামর্শ দেন সাবেক গভর্নর। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা।
নর্থ সাউথ গ্রুপ, যাদের প্রধান কাজ হাউজিংয়ের নামে কৃষি জমি, খালবিল ও জলাশয় দখল, প্রতারণা আর শক্তি প্রয়োগ করে জমিতে বালু ভরাট করে প্লট আকারে বিক্রি চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। তাদের বিশেষ বাহিনীর ভয়ে প্রতিবাদ করতেও সাহস পায় না এলাকার মানুষ। নর্থ সাউথ গ্রুপের জমি দখল ও প্রতারণা নিয়ে মাইনুদ্দিন আরিফের 2 পর্ব ধারাবাহিকের আজ শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন সজীব রহমান। নর্থ সাউথ গ্রিন সিটিতে ঢুকতেই বাধার মুখে পড়তে হয় দেশ টিভি টিমকে। ভেতরে ঢুকেই দেখা যায় বিশাল এক সাম্রাজ্য গড়েছে এই প্রতিষ্ঠানটি, যার বেশিরভাগই দখল করা। স্যারের সাথে কথা বলতে হবে ভাই, টাকা না দিয়ে আর কি মানে কাজ করতেছে। জায়গায় আছে 5 কাঠা, এটা বালু ফালাই দিছে। জমি আমাদের, কাগজ টাগজ আমাদের, সবকিছু আমাদের, ঠিক আছে, খালি যখন সবই আছে, কিন্তু আমাদের নাজি গিয়ে সবকিছু করছে। নর্থ সাউথ গ্রিন সিটি নামে পূর্বাচল রাজুক নিউ সিটির পাশে ভুলতা এলাকার শান্তিনগর, কৈরাবো, সোনাবো, মিরকিরিসাও, মাঝিপাড়া এবং মাঝিপুর মৌজার বিশাল এলাকা দখলে নিয়েছে তারা। সাধারণ মানুষের 3 ফসলি জমি এবং জলাশয় দখল করে এই বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছে নর্থ সাউথ গ্রুপ, যেটির নাম দেওয়া হয়েছে গ্রিন সিটি। আর এই গ্রিন সিটিতে এখন 3 কাঠা, 5 কাঠা এবং 7 কাঠা আয়তনের প্লট বিক্রি করছে এই ভূমিদস্যুরা। অভিযোগ রয়েছে নর্থ সাউথ গ্রুপ প্রথমে নিজেরা কিছু জায়গা কিনলেও বেশিরভাগই দখল করা। আইনের তোয়াক্কা না করে 3 ফসলি জমিতে দিনে এবং রাতে সমানতালে বালু ভরাট করে চলছে ভূমিদস্যু প্রতিষ্ঠানটি। আমাদের জায়গা তো বালু ফেলছে, রাতের আধারে ফলায়, দিনে ফলায় না, এরা এগুলি করে ভরতেছে। আর জমি দখলের জন্য গড়ে তোলা হয়েছে 50 জনের বিশেষ বাহিনী। কেউ প্রতিবাদ করলেই ঝাঁপিয়ে পড়ে তারা, দেওয়া হয় মিথ্যা মামলা। মাঝি বেড়া হনাবো আহুয়াবো 50টা ফলাবান ফালে আমাকে গেটের ভিতরে গেট করে লাইছে, গেটের ভিতরে যাইতে দেয় না। বয়বর্তী দেখায় মানুষের দল আছে গো, ক্যাটার ফালে বহুত মানুষ পাশে আছে। উল্টা মামলা দিয়ে এবং মানুষে জেল টেল দিয়ে মানুষের দূরের মধ্যে রাখছে। এসব বিষয়ে জানতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ আলী খানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি তাকে। প্রতিষ্ঠানটির অফিসে গিয়ে জমি দখল এবং গ্রাহকদের সঙ্গে প্রতারণা নিয়ে কথা হয় এক প্রকল্প পরিচালক ও কয়েকজন কর্মকর্তার সঙ্গে। পরিবেশের ছাড়পত্র পেয়েছেন আপনারা? কৃষি জমি থেকে ইন্ডাস্ট্রি বললাম না, একটা কোম্পানি যখন শুরু করে আপনার মিনিমাম একটা মিনিমাম একটা প্রপার্টি তৈরি হইতে হয়। আমরা তো করব হলো আবাসিক। আবাসিক আসছে? আসে নাই। তাহলে আবাসিক টাকা ভরাট করছেন কিভাবে? অবৈধ কর্মকাণ্ডে বন্ধে রাজুক প্রতিষ্ঠানটিকে চিঠি দিলেও আমলে নেয়নি তারা। তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান রাজুক মুখপাত্র আশরাফুল ইসলাম। নগর পরিকল্পনা শাখা থেকে একটা পরিদর্শন টিম প্রকল্প এলাকা পরিদর্শন করবে এবং এ ধরনের যদি ব্যত্যয় কিছু পাওয়া যায় এবং কর্তৃপক্ষের আওতাধীন এলাকার অভ্যন্তর হয়, সেখানে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সেখানে উচ্ছেদ কার্যক্রম সহ অন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে সরকারি অসাধু কর্মকর্তাদের যোগসাজশেই নর্থ সাউথ গ্রুপ এমন অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ এলাকার মানুষের। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ তার স্ত্রী সন্তানদের নামে থাকা আরও 119টি স্থাবর অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার দায়রা জজ আশামস জগলুল হোসেন দুদকের আবেদনের প্রেক্ষিতে রোববার এই নির্দেশ দেন। জব্দের নির্দেশের পর সাবেক এআইজিপির সম্পদ জব্দের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন দুদক আইনজীবী খুরশিদ আলম খান। বিস্তারিত ইফতেখারের রিপোর্টে। 34 বছর 7 মাসের চাকুরি জীবনে সাবেক আইজিপি বেনজির আহমেদ বেতন ভাতা বাবদ মোট আয় করেন 1,84,89,000 টাকা, কিন্তু সম্পত্তির মালিক হয়েছেন কয়েকশো গুণ বেশি। সেসব সম্পদের মধ্যে রয়েছে গোপালগঞ্জে ইকো রিসোর্ট, স্ত্রী ও 2 মেয়ের নামে 6 কোম্পানি, ঢাকার অভিজাত এলাকায় দামি ফ্ল্যাট, বাড়ি আর ঢাকার কাছে বিঘার পর বিঘা জমি। শুধু 5 প্রতিষ্ঠানেই বিনিয়োগের পরিমাণ 500 কোটি টাকার বেশি। সম্প্রতি বেনজির আহমেদের সম্পদ কেনার 83 দলিল ও 33 ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেন আদালত। একই সঙ্গে তার স্ত্রী ও মেয়ের নামে থাকা ব্যাংক হিসাবগুলোও অবরুদ্ধ করতে আদালত আদেশ দেন। রোববার সাবেক আইজিপি, তার স্ত্রী ও 2 মেয়ের 119টি স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয়ের নির্দেশ দিয়েছেন আদালত। আজকেও অনুসন্ধানকারী টিম এবং অনুসন্ধানকারী কর্মকর্তা বেনজির আহমেদের 119টা দলিলের সম্পত্তি ক্রয় করার জন্য এবং সেই সাথে ওনার একটা সঞ্চয়ী হিসাব, 3টে বিও অ্যাকাউন্ট, ওনাদের নামে 100% মালিকানাধীন 4টি কোম্পানি এবং ওনাদের শেয়ার বা মালিকানা আছে এরকম আরও
15টি প্রতিষ্ঠানের ওনাদের অংশ অবরুদ্ধ করার জন্য দরখাস্ত দিয়েছে। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছেন, নথি পর্যালোচনা করেছেন এবং 23 তারিখের আদেশের ধারাবাহিকতা আজকেও সেই সমস্ত সম্পত্তিসমূহ ক্রোক এবং ফ্রিজ করার জন্য আদেশ দিয়েছেন। এসব প্রেক্ষাপটে দুদক আইনজীবী খুরশিদ আলম খান জানান, সাবেক আইজিপি বেনজিরের সম্পদ জব্দের প্রক্রিয়া শুরু হয়েছে। অনুসন্ধানটা চলমানেরই একটি অংশ হলো আদালতে আবেদন এবং ফ্রিজ অর্ডারের আমাদের প্রেয়ার ছিল, যেটা আদালত সদয় হয়ে বিবেচনা করে আমাদেরকে দিয়েছে। আদালত একটা জায়গায় বলে দিয়েছে, এই ফ্রিজ আদেশ যদি আমি এখন না করি, পরবর্তীতে যদি এগুলো রাষ্ট্র বরাবর বাজেয়াপ্ত হয়, তাহলে প্রপার্টি বেহাত হয়ে যেতে পারে। তদন্ত চলাকালে সাবেক আইজিপির আরও সম্পদ বা ব্যাংক হিসাব সামনে এলে সেসবও জব্দ করবে দুদক। অনুসন্ধান কাজ চলাকালীন সময় যদি আরও কোনো প্রপার্টি আসে বা আরও কোনো যদি ব্যাংক অ্যাকাউন্ট আসে, দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানকারী দল যদি মনে করে সেটা জব্দ করা উচিত, সেইগুলোর জন্য নতুন করে তারা আবেদন করতে পারবে, আইনি কোনো বাধা নাই। কমিশন তদন্তকারী দলের রিপোর্ট যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবে মামলা হবে কিনা, জানান খুরশিদ আলম খান। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। শক্তিশালী ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বহু জায়গা লণ্ডভণ্ড। ঝড়ো বাতাস ও ভারী বৃষ্টিপাতে তলিয়ে গেছে পশ্চিমবঙ্গের উপকূলীয় অনেক এলাকা। টিনের চালা উড়ে ও গাছ ভেঙে বন্ধ যান চলাচল। রাতভর টানা বর্ষণে বিপর্যস্ত কলকাতা, হাওড়া ও হুগলি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, রিমাল শক্তি হারালেও সোমবার দুপুর পর্যন্ত কলকাতা ও পাশের জেলাগুলোয় অতি ভারী বর্ষণ চলবে। আরও জানাচ্ছেন লুৎফর কবির। রোববার রাত 8:30টার দিকে শক্তি সঞ্চার করে ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূলের স্থলভাগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় রিমাল, যেখানে সর্বোচ্চ বেগ ছিল ঘন্টায় 100 থেকে 135 কিলোমিটার। রাতভর প্রবল ঝড় বৃষ্টি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা সহ দক্ষিণবঙ্গের আরও অনেক জেলায়। প্রতিবারের মতো এবারও বুক চিতিয়ে ঘূর্ণিঝড় মোকাবিলা করতে দেখা যায় সুন্দরবনকে। সময় বাড়ার সঙ্গে ধীরে ধীরে এগোতে থাকে রিমাল। এবারের ঘূর্ণিঝড়ে উপকূলবর্তী জনপদে ক্ষয়ক্ষতি সর্বোচ্চ কমিয়ে আনতে সতর্ক ছিল প্রশাসন। আলিপুর আবহাওয়া দপ্তর জানায়, ঝোড়ো বাতাস ও বৃষ্টিতে বিপর্যস্ত রায়দিঘি, কলকাতা, হাওড়া ও হুগলি। কিছু কিছু জায়গায় গাছ ভেঙে অবরুদ্ধ রাস্তাঘাট। সোমবার সকালেও একই চিত্র, কিছু জায়গায় খুঁটি ভেঙে বন্ধ বিদ্যুৎ সংযোগ। দুপুরের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিকের আভাস দিয়েছে আলিপুর। পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানান, জনজীবনে ভোগান্তি কমিয়ে আনতে সড়কে পড়ে থাকা গাছ ও বিদ্যুৎ সংযোগ মেরামতের চেষ্টা চলছে। এদিকে ঘরের কার্নিশ ভেঙে হতাহতেরও খবর পাওয়া গেছে কলকাতায়। সোমবার ঘূর্ণিঝড় ধীরে ধীরে রূপ নেবে গভীর নিম্নচাপে। নিম্নচাপের প্রভাবে দক্ষিণ থেকে উত্তরবঙ্গে ভারী ও অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। ফলে কয়েক জেলায় সতর্কবার্তা জারি রেখেছে রাজ্য সরকার। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঘূর্ণিঝড় রিমালের সব শেষ অবস্থা জানাতে ব্রিফ করছে আবহাওয়া অধিদপ্তর। দর্শক সরাসরি যাচ্ছে সেখানে। জোয়ার হতে পারে, ভারী বৃষ্টিপাত হতে পারে, এই সমস্ত কথাগুলি বুলেটিনে আপনাদেরকে আমরা অবহিত করেছিলাম। আমরা যে উইন্ড গত রাতে এবং আজ সকাল পর্যন্ত যে সমস্ত কেন্দ্রে আমাদের রেকর্ড করা হয়েছে তার উল্লেখযোগ্য কয়েকটা আমি পড়ে শোনাচ্ছি। খেপুপাড়াতে আমরা গতকাল রাত 1:30 111 কিলোমিটার পার আওয়ার বাতাসের গতি রেকর্ড করেছি। এটা গত রাতে 11 কিলোমিটার পার আওয়ার। তারপরে আরেকটা সময়ে আমরা রেকর্ড করেছি, সেটা 11:30 রাতে 91 কিলোমিটার পার আওয়ার খেপুপাড়াতেই। তারপরে রাত 8:30 65 কিলোমিটার পার আওয়ার। রাত 7:30 সন্ধ্যা 7:30 61 কিলোমিটার পার আওয়ার। আর বিকাল 4টা 54 কিলোমিটার পার আওয়ার। এটা ছিল খেপুপাড়ার উইন্ড স্পিড।
তারপরে পটুয়াখালীতেও আমরা পেয়েছি 1:30টার সময়, একই সময় যেটা খেপুপাড়াতে হয়েছে 111, পটুয়াখালীতেও 111 কিলোমিটার পার আওয়ার। আরেকটা সময় 11:30টায় আমরা পেয়েছি 102 কিলোমিটার পার আওয়ার উইন্ড স্পিড। আর রাত 2:30টায় পেয়েছি 89 কিলোমিটার পার আওয়ার উইন্ড স্পিড। আর রাত 3টায় পেয়েছি 58 কিলোমিটার পার আওয়ার উইন্ড স্পিড। সাতক্ষীরাতে পেয়েছি 70 11:30টায়, 78 পেয়েছি রাত 3টায় কিলোমিটার পার আওয়ার। আমি সংখ্যা যাই বলবো এটা কিলোমিটার পার আওয়ার হবে উইন্ড স্পিড। মংলাতে পেয়েছি 80 12:30টায়, আরেকবার পেয়েছি 63 রাত 9:30টায়, 70 পেয়েছি 11:15টায়। আর কয়রাতে আমরা পেয়েছি 83 কিলোমিটার পার আওয়ার উইন্ড স্পিড রাত 11টায়। খুলনাতে পেয়েছি আমরা 46 কিলোমিটার পার আওয়ার রাত 11:30টায়। আর 72 কিলোমিটার আমরা পেয়েছি রাত 4টায় খুলনায়। আর ঢাকাতে আমরা দুইবার 2টা উইন্ড স্পিড পেয়েছি। একটা হলো আপনার 69 কিলোমিটার 6:20 সকালবেলায়, আর একটা পেয়েছি 45 কিলোমিটার পার আওয়ার। আর চাঁদপুরে পেয়েছি 65, আর পতেঙ্গা চট্টগ্রাম। দর্শক, ঘূর্ণিঝড় রিমালের সবশেষ অবস্থা জানাতে ব্রিফ করছিলেন আবহাওয়া অধিদপ্তর। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এই ছিল এখনকার সংবাদ সকাল। আমাদের পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।